হামাসের সঙ্গে আলোচনায় যেতে রাজি নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে নতুন করে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। তিনি জানিয়েছেন, এবার ইসরায়েলের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন গোয়েন্দা সংস্থা মোসাদ, মন্ত্রিসভার কোনো সদস্য নয়। নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু এই সিদ্ধান্ত নেন। নতুন একটি প্রতিনিধি দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এবার মোসাদের কর্মকর্তারা নেতৃত্ব দেবেন প্রতিনিধি দলে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব পুনরায় বিবেচনা করার বিষয়ে আলোচনা হয়। গত 7 অক্টোবর থেকে হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর মধ্যস্থতা করে আসছে। কাতারের মাধ্যমে হামাস গত মার্চে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যাতে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের শর্তে জিম্মিদের মুক্তি দেওয়ার কথা ছিল। শুরুর দিকে নেতানিয়াহু এই প্রস্তাবকে পাত্তা দেননি, কারণ তিনি গাজায় হামাসকে পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিলেন। তবে সম্প্রতি হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনার কারণে তিনি এই প্রস্তাবে আগ্রহী হয়েছেন। বিশ্লেষকদের মতে, লেবানন ভিত্তিক হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষে এখন এত বড় যুদ্ধ চালানো সম্ভব নয়। হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে ইসরায়েল। শুধু হামাসই নয়, ইসরায়েলি সেনাবহরকে লক্ষ্য করে একযোগে হামলা চালাচ্ছে কাসাম ব্রিগেড, আল কুচ বাহিনী, ইসলামিক জিহাদ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো। একজোট হয়ে আক্রমণ করছে ইসরায়েলি সমরযান এবং আস্তানায়। টানা 9 মাস সর্বাত্মক আগ্রাসন চালানোর পরও সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর কৌশলে নাস্তানুবাদ করে ছাড়ছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইডিএফকে। গত 4 জুলাই গাজা সিটির বাইরে নাহাল ওজি নামক এলাকায় ইসরায়েলি বাহিনীর সদর দপ্তরে সরাসরি হামলা চালায় আল কুচ বাহিনী। ছড়ে একগুচ্ছ রকেট ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে গাজার সুজায় এলাকায়। ইসরায়েলি বহরকে লক্ষ্য করে ছুড়েছে একাধিক মর্টার শেল। সশস্ত্র গোষ্ঠীর দাবি, হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে, যদিও আইডিএফ অফিসিয়ালি এইসব বিষয় পরিষ্কার করেনি এবং তারা করেও না। এছাড়াও গাজা সিটিতে ইসরায়েলের একটি কমান্ড এবং কন্ট্রোল সাইটে আক্রমণ চালিয়েছে কাসাম ব্রিগেড। শর্ট রেঞ্জ মিসাইল ব্যবহার করে হামলা চালায় তারা। সেখানেও প্রাণ গেছে হানাদারদের। শুধু গাজায় নয়, পশ্চিম তীরেও গড়ে তোলা হচ্ছে ব্যাপক প্রতিরোধ। তালাস সুলতান এলাকায়ও শেষ করা হয়েছে প্রতিপক্ষের বহু সেনাকে। গ্রেনেড, স্নাইপার ও মেশিনগান দিয়ে চালানো হয়েছে ব্যাপক হামলা। রাফাতেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামীরা। গত কয়েকদিনে প্রকাশ হয়েছে শত্রুপক্ষের ট্যাঙ্ক, সাজোয়া যান সহ বিভিন্ন সমরযান ধ্বংসের বহু ছবি। কনজারভেটিভ ব্রিটেন হঠাৎ লেবারে ঝুঁকল কেন? কট্টরপন্থী কনজারভেটিভকে চূড়ান্ত রূপে হারিয়ে দিয়ে যুক্তরাজ্যের ক্ষমতা দখল করেছে খানিকটা বাম ঘেঁষা রাজনৈতিক দল হিসেবে পরিচিত লেবার পার্টি। এই ঘটনা অনেকটাই অবাক করেছে রাজনৈতিক বিশ্লেষকদের, কারণ বর্তমানে ফ্রান্স সহ গোটা ইউরোপ জুড়ে ডানপন্থীদের জয় জয়কার। অনেকেই প্রশ্ন তুলছেন, কট্টরপন্থা ছেড়ে বাম জুজু গায়ে মাখা দলের দিকে কেন হঠাৎ ঝুঁকল ব্রিটিশরা? তবে বাইরে থেকে এমন মনে হলো, ভূমিধস পরাজয়ের পরও রক্ষণশীলরা আসলে খুব একটা পিছিয়ে পড়েনি। তার যোগ্য উদাহরণ নাইজেল ফারাজ। তার জনপ্রিয় ডানপন্থী দল রিফর্ম ইউকে সাম্প্রতিক নির্বাচনে প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এর আগে নির্বাচনে দলটির একটিও সংসদীয় আসন না থাকা সত্ত্বেও ফারাজ নিজেই এখন নির্বাচনে একটি আসন সুরক্ষিত করেছেন। ফারাজের সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক ছিল। ব্রেক্সিটের মধ্য দিয়ে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পেছনে অনেকটাই কৃতিত্ব তার। নির্বাচনে শুধু একটি আসনে জেতেননি ফারাজ, দলের সহকর্মীদের সাথে মিলে তিনি লেবার নেতা কিয়ার স্টারমারকেও চ্যালেঞ্জ করতে পারেন, এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদি স্টারমারের উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতার তুলনায় ফারাজের বিজয় তুলনামূলক নগণ্য, তবে এই কট্টরপন্থী নেতা কনজারভেটিভ পার্টিকেও ভবিষ্যতে আরও ডানপন্থার দিকে টেনে নিয়ে যেতে পারেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফারাজের উপস্থিতি ব্রিটিশ রাজনীতিতে নিজের অগোচরেই ডানপন্থী ভোটকে বিভক্ত করেছে, আর তার ফলও গেছে স্টারমারের ঘরে। তবে বিশ্লেষকদের মতে, ব্রেক্সিটের মতো নানা ইস্যুতে কনজারভেটিভদের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছিল। সেই সাথে ঋষি সুনাকের নেতৃত্বাধীন দলের মধ্যে অন্তকলহ ছিল তীব্রতর। বেকারত্ব দূর করা কিংবা জীবনযাপনের ব্যয় হাতের মুঠোয় রাখা অথবা সুলভ আবাসন, সব জায়গাতেই প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন সুনাক। তাই সরকার হয়ে পড়েছিল অনেকটা জনবিচ্ছিন্ন। আর সেই জায়গাতেই দাঁড়িয়ে রাজনীতিবিদ আর সরকারে আবারও মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার। সেই সাথে অভিবাসন নীতি নিয়ে তিনি কড়া ভাষণ দিয়ে নজর কেড়েছেন। একমাত্র ঈশ্বরের আদেশ দিলে আমি সরব, সাক্ষাৎকারে বাইডেন। গত 28 জুন নিজের পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে বিপর্যয়কর ফলাফলের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের উপর। তবে বাইডেন জানিয়েছেন, এসব চাপকে তিনি গ্রাহ্য করছেন না এবং একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আদেশ দিলেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এবিটি নিউজকে একটি আনস্ক্রিপ্টেড সাক্ষাৎকার দেন বাইডেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ট্রাম্পের সাথে বিতর্কের পর থেকে রাজনৈতিক দল
ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য মনে প্রাণে চাইছেন যে বাইডেন যেন আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এই প্রসঙ্গে তার সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া কি? উত্তরে বাইডেন বলেন, যদি সর্বশক্তিমান ঈশ্বর আমার সামনে এসে আমাকে আদেশ দেন তাহলে আমি তা প্রত্যাহার করতে পারি। এনডিএ সরকারের পতন আগামী আগস্টে লালু প্রসাদ যাদবের ভবিষ্যৎবাণী। ভারতের রাষ্ট্রীয় জনতা দল আরজেডির প্রধান এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব দাবি করেছেন, আগামী আগস্টের মধ্যে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের পতন হতে পারে। এজন্য দলীয় কর্মী সমর্থকদের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে লালু প্রসাদ এই মন্তব্য করেন। তিনি বলেন, আমি দলের সমস্ত কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাই, কারণ নির্বাচন যে কোনো সময় হতে পারে। দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার খুব দুর্বল এবং এই সরকার আগস্টের মধ্যে পড়ে যেতে পারে। নিষিদ্ধ ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছেন পুতিন, টার্গেটকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খেল বোঝা মুশকিল। যখনই মনে হয়েছে পশ্চিমারা পুতিনের টুটি চেপে ধরেছেন, তখনই অন্য কৌশলে পথ খুঁজে নিয়েছেন তিনি। এবার দাবার ছকের খেলায় নতুন করে চেকমেট দিলেন পুতিন। স্নায়ুযুদ্ধের সময় থেকে নিষিদ্ধ মিসাইল বানানোর নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির কারণে এতদিন পর্যন্ত মাঝারি পাল্লার ওই মিসাইল বানানো বন্ধ রেখেছিল ওয়াশিংটন এবং মস্কো। তবে এবার উল্টো পথ বেছে নিয়েছেন পুতিন। 4 দশকের বেশি সময় ধরে চলা স্নায়ুযুদ্ধের সময় 1988 সালে সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ঐতিহাসিক এক চুক্তি করেছিলেন। ওই চুক্তি অনুযায়ী 500 থেকে 5500 কিলোমিটার মাত্রার স্থল থেকে নিক্ষেপযোগ্য পরমাণু বোমা বা প্রচলিত মিসাইল ছড়া নিষিদ্ধ ছিল। আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ নামে পরিচিত। তবে 2019 সালে রাশিয়ার উপর চুক্তি ভঙ্গের দায় চাপিয়ে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। পুতিন এবার নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লার সেই মিসাইলের উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছেন। শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে পুতিন বলেন, আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলোর উৎপাদন শুরু করতে হবে এবং তারপর প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। চুক্তি অকার্যকর হয়ে যাওয়ার পর রাশিয়া এখনও এ ধরনের মিসাইল বানায়নি বলেও জানিয়েছেন পুতিন। ওই চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্র এ ধরনের মিসাইল ব্যবস্থা উৎপাদনের দিকে নজর দিয়েছে। চলতি বসন্তে ফিলিপাইনের সঙ্গে সামরিক মহড়ায় এই মিসাইল ব্যবস্থার পরীক্ষাও চালায় মার্কিন সেনাবাহিনী। সেই কথা উল্লেখ করে পুতিন জানান, আজ এটা জানা যে যুক্তরাষ্ট্র শুধু এই ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলোই তৈরি করে না, ইতিমধ্যেই সেগুলোর মহড়ার জন্য ডেনমার্কে নিয়ে এসেছে। অতি সম্প্রতি ঘোষণা করা হয় এই ব্যবস্থা ফিলিপাইনে মোতায়েন রয়েছে।